আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। আগামী বছরই দেশবাসী একটা রাজনৈতিক সরকার পাবে বলে আশা করেন পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, এখন বড় দুশ্চিন্তার কারণ অর্থনৈতিক ও আয় বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার। আর দায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসতে আর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে না আসার আহ্বান জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণের প্রশ্ন, কবে হবে জাতীয় সংসদ নির্বাচন? সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। এবার সে প্রশ্নে ব্যক্তিগত মত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক কনফারেন্সে উপদেষ্টা বলেন, আগামী বছর রাজনৈতিক সরকার পেতে পারে দেশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা মঞ্চের আলোচনায় মৎস্য উপদেষ্টা বলেন, ক্ষমতায় থাকতে নয়, দায়িত্ব নিতে পারলে নির্বাচনে অংশ নেওয়া যাবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে নাই, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। দায়িত্ব যারা নেবেন, যারা নির্বাচন করতে চান, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন, তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। ফরিদা আক্তার বলেন, ভারত বাংলাদেশের গণ অভ্যুত্থান থামাতে পারেনি। তাদের অপপ্রচারে বিচলিত না হয়ে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব, এটা আমাদের সবার দরকার। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের পতনের বিষয়টি বুঝতে পেরে ৩১ দফা দিয়েছিল বিএনপি। একথা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এগুলো বাস্তবায়নে জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। তাই মানুষের আস্থা ধরে রেখে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ফরিদপুরে দলের বিভাগীয় কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তারেক। বিএনপি দেশের সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি। সুরত খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জেলা মহিলা দলের সভাপতি। রাষ্ট্র কাঠামো গঠনে বিএনপির ৩১ দফা নিয়ে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিভাগীয় কর্মশালার। এতে অংশ নেয় আশপাশের ৫ জেলার নেতাকর্মীরা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবদিহিতা, পৃথিবীর সভ্য দেশ যেগুলো, পৃথিবীর গণতান্ত্রিক দেশ যেগুলো, তারা সবাই এই প্রসেসটাই ফলো করে। তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষের কথা বলা হয়েছে ৩১ দফায়। আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার। স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বিদেশে না গিয়ে মানুষ যাতে দেশেই চিকিৎসা নিতে পারে সে পরিবেশ তৈরি করবে বিএনপি। আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই, আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে। শিক্ষার্থীরা তাদের যেটা ন্যায্য শিক্ষা, সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা ছিল না বলেই এত দুর্নীতি এবং অর্থ পাচার হয়েছে বলে মনে করেন তারেক রহমান। আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে,
প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। মানুষের আস্থা কমে এমন কিছু না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পর্যায়ক্রমিকভাবে 31 দফা যাতে বাস্তবায়ন করতে পারে। শরীয়ত খান, RTV, ঢাকা। খুনিদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এজন্য প্রয়োজনে জীবন দেওয়ার কথা জানান তিনি। সকালে চট্টগ্রামের PTI মিলনায়তনে বিভাগের 105টি শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শহীদদের স্বজনরা খুনিদের কঠোর শাস্তির দাবি করেন। এমরাউল কায়েসের ছবিতে সাইফুল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে কাছে পেয়ে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে ওঠে PTI অডিটোরিয়াম। স্বজনদের আহাজারি দেখে কান্না ধরে রাখতে পারেনি অনুষ্ঠানে উপস্থিত সবাই। চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের মাঝে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। শহীদদের স্বজনরা খুনিদের কঠোর শাস্তি চান। 4-5টা গুলি করে আমার বাবারে মারছে, 2টা হসপিটাল নিচে রাখে নাই, ওনাকে একটু কোনো ট্রিটমেন্ট দেয় নাই। আমার হাজবেন্ড অ্যাম্বুলেন্সে মারা যায়। সন্তানের জন্য আফসোস হয় না, গর্ববোধ করি। কেন জানেন, আমি একজন নিঃস্বার্থ দেশপ্রেমিকের মা। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, হত্যাকারীরা যেখানেই পালিয়ে থাকুক তাদের বিচারের মুখোমুখি করা হবে। যে কেউ যে কোনো ফরম্যাটে ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। খুনিরা নতুন করে ফিরে আসছে উল্লেখ করে সার্জিস বলেন, যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবার রাজপথে নামতে প্রস্তুত তিনি। যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে, তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নুসরাত জাহান সিনথি, RTV। সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ হাই কমিশনে হামলার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে। অন্তর্বর্তী সরকারকে নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল দেশ। গেল কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এবার রাজপথে নামল সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে সমাবেশ করে তারা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের হুঁশিয়ারি, ভারতের কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। আমরা দেখেছি সীমান্তে আমাদের বাংলাদেশিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো আচরণ ওদের কাছে পায়, এখনো তারা পাখির মতো গুলি করে মারতেছে। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই। সমাবেশ শেষে বিমানবন্দর সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল নানা স্লোগান। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ভারতের বিরুদ্ধে গলাবাজি করে প্রতিবাদ জানানোর কিছু নেই, নিজেদের মতো জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। কাদের বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশের 50% জনগণের প্রতিনিধিত্ব করে। সব দল নির্বাচনে অংশ না নিলে শেখ হাসিনার সঙ্গে এই সরকারের কোনো পার্থক্য থাকবে না। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে বলে অভিযোগ করেন GM কাদের। জাতীয় পার্টিকে তাদের সাংবিধানিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির চেয়ারম্যান। আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। একটা বৃহৎ অংশ
50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। রাজধানীর বাজারগুলো থেকে প্রায় উধাও বোতলের সয়াবিন তেল। কারণ বাজারের দোকানিরা বলছে বিভিন্ন কোম্পানির ডিলারেরা সয়াবিন তেল দিচ্ছে খুবই সামান্য। তবে ডিলারদের দাবি তেল কোম্পানিগুলোই আগের চেয়ে অনেক কম সরবরাহ করছে। এদিকে সয়াবিন তেলের সংকট খতিয়ে দেখতে কারণ বাজারে সমন্বিত অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম। সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল 1 থেকে 1.5 বছর কিছুটা স্থিতির পর ফের উত্তপ্ত সয়াবিন তেলের বাজার। রাজধানী সহ দেশের খুচরা বাজার থেকে অনেকটাই নাই হয়ে গেছে সয়াবিন তেলের বোতল। দোকানিরা বলছে চাহিদা 10% তেল পাচ্ছে তারা, যেটুকু পাওয়া যায় তার সাথে অন্যান্য পণ্য নিতে বাধ্য করছে ডিলাররা। সারাদিনে আমার 400 লিটার তেল লাগবে, দেখা যাচ্ছে আমি এখন মাত্র 10% তেল পাইতেছি, যেমন 40 লিটার তেল পাইতেছি। তো আমার 40 লিটার তেল দিতে আমার সারাদিন দোকান চলে না। হ্যাঁ, এটার সাথে আবার সর্ষের তেল লইতেছি, আটাও দিতেছি, পোলাও চালও দিতেছে, তাও যেভাবে পাইতেছি এভাবে তেল চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না। তো দেখা যাচ্ছে অনেক সময় আজকে 2-3 দিন একদম সরবরাহ আরও কমে গেছে। প্রায় গায়ে রেটের মতনই কিনতে হইতে, ধরুন 34 টাকা গায়ে রেট, 30 টাকা কিনতে হইতেছে। এ কারণে ব্যবসায়ীরাও একটু বেশিতে বিক্রি করতেছে। তেল সরবরাহে নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করলেন ডিলারেরা। বলছেন কোম্পানিগুলো তেল দিচ্ছে খুব সামান্যই। দোকানদারদের চাহিদা হচ্ছে মিনিমাম 10 কার্টুন, সেখানে 1 কার্টুন, তারপরও কি মারামারি, কাউকে তো বিশ্বাস করাইতে পারি না কোম্পানি মাল দিচ্ছে না। এখন সচরাচর তো যারা শুনতেছি যে গভর্নমেন্টের সাথে মিল মালিকদের সাথে বনিবনা হইতেছে না। এখন ওরা যদি একটা বনিবনা যদি না পৌঁছায় তাহলে তো এই সমস্যাটা আরও প্রকট করুক। 140 কার্টুন তেল আমরা পাবো আজকে, প্রত্যেকটা দোকানে 1 কার্টুন আমরা ভাগ করে দিই। এদিকে সয়াবিন তেলের সংকটের কারণ খুঁজতে কারণ বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একটু ঘাটতি রয়ে গেছে, তো তারপর আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে আজকে শনিবার তাদের কিছু সাপ্লাই আজকে আসছে। আশা করছি আমরা হয়তো কমবে। একাধিক টিম রয়েছে, কোনো না কোনো টিম যদি অপরাধ পায় সেখানে জরিমানা আরোপ করে। বাজারে প্রতি লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 থেকে 168 টাকায়। সেলিম মালিক, RTV, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 562 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 522 জন এবং মোট আক্রান্ত হয়েছেন 95,632 জন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর মা মোসাম্মদ আশরাফুন্নেসা নাতেকা রাজধানীর ইনসাফ আল বারেকা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর চাচি। বিকাল 4:30টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 77 বছর। শনিবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে মোসাম্মদ আশরাফুন্নেসা নাতেকাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি দল মরহুমের পরিবারকে সমবেদনা জানান। এর আগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এনবিআর আয়োজনে সংবাদ উপস্থাপকদের মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস কর্মশালার গ্র্যান্ড ফিনালে এবং সাংস্কৃতিক শোধ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 73 জন অংশগ্রহণকারীর মধ্যে সেরা 10 জন প্রতিযোগীকে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় এনবিআর প্রেসিডেন্ট ডক্টর সাকলাইন রাসেলের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে অভিনেতা আবুল হায়াত সহ 2 শতাধিক সদস্য ও বিভিন্ন কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কৃষকদের আন্দোলনে দ্বিতীয় দিনের মতো উত্তাল ভারত।
চলছে কৃষকদের দিল্লি চলো আন্দোলন। চলমান আন্দোলন দমাতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে শুক্রবার টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় অন্তত ২০ জন কৃষক। শনিবার দ্বিতীয় দিন ১৪৪ ধারা জারি ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের মধ্যেও লং মার্চে জড়ো হন কৃষকরা। কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম সহ বেশ কয়েকটি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যুবারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। আগেরবার এশিয়ান সেরা হওয়ার পথে এই ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবারও তারই ধারাবাহিকতা ধরে রেখে ট্রফিটি ধরে রাখতে প্রত্যয়ী বাংলাদেশ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সবশেষ 3 আসরে দুবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ যুবারা, যেখানে ভারতের বিপক্ষে 19 সালে হারলেও গত বছর আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এই শিরোপা জয়ের স্বাদ পায় দলটি। সেবার ভারতের বিপক্ষে সেমিতে জিতে আগেরবারের ফাইনালে হারের প্রতিশোধও নেওয়া হয়েছিল। এবার সুযোগ থাকছে এগিয়ে যাওয়ার। চলতি আসরে অবশ্য মূল লড়াইয়ে নামার আগেই প্রস্তুতি ম্যাচেই ভারতকে হারিয়েছিল যুবারা। এরপর আফগানিস্তান, নেপাল আর সবশেষ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে টিকিট কাটে দলটি। ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে গত আসরের সেমির লড়াই। সেবার জীবন মারুফদের বোলিং তোপেই লন্ডভন্ড হয়েছিল ভারতীয় যুবারা। এই আসরেও দারুণ ছন্দে আছে এই বোলাররা। ফলে ভারতের তরুণ বৈভব সূর্যবংশী ও আয়ুষ মেহতাদের আগেভাগে ফেরাতে পারলে কাজটা সহজ হবে জুনিয়র টাইগারদের। সেই সাথে অধিনায়ক তামিমের ব্যাট ধারাবাহিকতা ধরে রাখলে এবারও ট্রফিটা দেশে নিয়ে আসবে বাংলাদেশ। রাফি আমিন, RTV। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।